ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব সেটাই হচ্ছে জমিদারি প্রথা যেটা ছিল। জমিদারি রাজা এবং প্রজা, রাজা এবং প্রজা, এই রাজা খাজনা আদায় করত প্রজাদের নিকট হইতে। তারা জমি সব চাষবাস করে খেত। চাষবাস করে খাওয়ার পর প্রতি বৎসর তাদেরকে একটা খাজনা দিত। খাজনা দিত, এই খাজনাটা আবার রাজারা আদায় করত প্রজাদের নিকট হইতে। প্রজাদের নিকট হইতে আদায় করার পর এই খাজনাটা রাজারা, তাদের আবার রাজা ছিল, হ্যাঁ, সেই রাজাদেরকে যা তারা এই টাকাটা আবার জমা দিত, দিয়ে তাদের কাছ থেকে দাখিলা গ্রহণ করত, সংগ্রহ করত, এবং টাকা দিলে পরে টাকার পরিমাণে একটা দাখিলা দিত। তখন সেই সময় ব্রিটিশের সময় ছিল, ব্রিটিশ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, তখন এটা কিন্তু ব্রিটিশের আমলে ছিল। ব্রিটিশের আমলে থাকাকালীন সময় এই প্রজারা সব সময়ের জন্যে রাজাদের জমি চাষবাস করে খেত এবং তারা খাজনা দিত। কোনো দিন যদি খাজনা দেয়, তারা খাজনা না দিতে পারতো, তাহলে এবার তাদেরকে নির্দেশ দিয়েছে যে আপনারা খাজনা দেন। খাজনা যদি আপনারা সঠিক সময় প্রতি বছরের খাজনা প্রতি বছরে না দেওয়া হয়, তাহলে জমি কিন্তু আপনাদের নিকট হইতে ছিনিয়ে নেওয়া হবে। আর খাজনা যদি না দেন, তাহলে পরে আপনারা খাজনার দেয় আপনাদের জমি নিলামও হইতে পারে। তারপরে তাদেরকে বারবার বলা সত্ত্বেও দিনের পর দিন, মাসের পর মাস, বৎসর পর বৎসর বলার পরেও তারা দেখা গেছে যে কয়েক বছরের খাজনা তারা বাকি ফেলছে, কিন্তু খাজনা তারা সঠিক সময় অনেক প্রজারা দেয় না। যখনই দেয় না, তখন এই জমিগুলো হয় কি, তখন একটা নিলাম ডাক হয়। তখন নিলাম ডাক হলে পরে তখন আর তাদেরকে কোনো জমি থাকবে না, তখন যে কেউ এই জমিটা নিলাম ডাক দিয়ে নিতে পারে। হ্যাঁ, নিলাম ডাক দিয়ে নিতে পারে, তখন কিন্তু তাদের আর জমি তখন তাদের থাকবে না। তখন এই জমিগুলো অন্যতর নিলাম যখন দিয়ে দিবে, তখন সরকার থেকেই, মানে তখনকার সেই পূর্ব পাকিস্তানের আমলের যে নিয়ম প্রথাগুলো ছিল সেই অনুযায়ী তখন তাদের জমিগুলো নিলাম হয়ে যেত এবং তারা খাজনা দিতে পারতো না। এই দায়ে সেই জমিগুলো নিলাম হয়ে যেত। নিলামের যখন নিলাম হয়ে যাবে, তখন আর জমি তারা চাষবাস করি খাইতে পারবে না, কেননা যেহেতু তারা খাজনা দেয়নি, খাজনা আদায় হয়নি, যার ফলে প্রজাদের প্রতি রাজারা নির্দেশ দিয়েছে, তারপরে তাদেরকে বলার পরে কিন্তু তারা খাজনা সঠিকভাবে দিতে পারেনি। হ্যাঁ, যখন দিতে পারলো না, তখনই কিন্তু তাদের জমিগুলান অবশ্যই নিলাম হয়ে যাবে, নিলাম ডাক দিবে। তখন নিলাম ডাক দিলে যে কেউ XYZ যে কেউ এটা ডেকে নিতে পারে। ডেকে নিলে পরে তখন তাদের আলাদা একটা খতিয়ান হয়ে যাবে। হয়তো বা দেখা যাবে 100 জন এই নিলাম ডেকে নিয়েছে, তাদের 100 জনের নামে 100টা খতিয়ান হলো, অথবা 18টা খতিয়ানে বিভক্ত হয়ে গেল। হ্যাঁ, সেই জমিগুলো যখন তাদের নামে চলে যায়, তখন রেকর্ডভুক্ত হয়ে যাবে। যার ফলে এই যে জমিদের প্রথাটা ছিল, এটা আপনাদের সময় অনেকেই বোঝেন না, যাদের এটা সম্বন্ধে কোনো ধ্যান ধারণা নাই, তারা এটা কিন্তু সহসায় বুঝবেন না। তাহলে হয়তো আপনারা ভাববেন যে আমার বাপদাদার জমি আছে, আমার বাপদাদার জমি 40 ছিল, তা আপনারা 62তে কীভাবে নিলেন, আপনারা এসে খতিয়ানি কীভাবে নিলেন? তার কারণ তারা সেই সময় খাজনা দিতে ব্যর্থ হয়েছিল। এটাই আপনাদের বুঝতে হবে। খাজনা যেহেতু ব্যর্থ হয়েছে, তখন তাদের জমিগুলো তারা হারাই ফেলছে। তখন এই জমিগুলেন তারা হয়তো তাদের নামে রাখি নিছে, অথবা XYZ অন্যজনের নামে রাখাই নিছে। নেওয়ার পরে এই জমিগুলো তারা সমুদায় হারিয়ে ফেলছে, কেননা খাজনা দেয়নি। তখন প্রথা ছিল তাই। এই প্রথা কিন্তু, এই জমিদারি প্রথা আজও কিন্তু পাকিস্তানি কিন্তু বহাল আছে। অবশ্যই পাকিস্তানে কিন্তু আজও জমিদারি প্রথা বহাল রয়েছে। তা আমাদেরও তো এটা পূর্ব পাকিস্তান ছিল। যার ফলেই আমি যেটা নিয়ে আলোচনা করলাম সেটাই হচ্ছে জমিদারি প্রথা, রাজা এবং প্রজা। অর্থাৎ রাজারা প্রজাদের নিকট হইতে খাজনা আদায় করতো। যারা খাজনা দিতে পারছে সঠিক সময়, তাদের জমি ঠিকই থেকে গেছে, আর যারা দিতে পারেনি তারা জমি এই খাজনার দায় হারাই ফেলছে। তাই এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর আপনারা পর্যায়ক্রমে আমার এই ভিডিওটা দেখতেই থাকবেন, এবং আপনাদের কোনো আলোচনা কথা থাকলে সেটা আপনাদের মেসেজ করে আমাকে পাঠাতে পারেন। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, সরাসরি আমাকে টেলিফোনে আপনারা কথা বলতে পারেন, হোয়াটসঅ্যাপ নম্বরে কথা বলতে পারেন। হ্যাঁ, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই জমিদারি প্রথা আমি যে আলোচনা করলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আপনারা ভালো থাকেন।